welcome to the fourth podcast of Shukra Data. So today we have a very special guest, and I know you guys don't need any introduction for her. Let's welcome Pushpita Paul in our show. Hello. So তোমার সাথে একটা জার্নি শুরু করার আগে, গল্প শুরু করার আগে, তোমার গানের জার্নিতে ঢোকার আগে তোমার লাইফ ব্যাকগ্রাউন্ডের একটা ছোট ওভারভিউ বা ব্রিফ, যে তুমি কিভাবে ছোটবেলা থেকে কি গান পারসিউ করেছো, না ছোটবেলা অন্য কোনো কিছু হবি ছিল বা গানটাকে তুমি এত সিরিয়াসলি নাওনি, সেটা জানি না। আমি গান শেখা শুরু করি হচ্ছে যখন আমার প্রায় 3-4 বছর বয়স, খুবই ছোট থেকে। কারণ আমার ঠাকুমার খুব ইচ্ছে ছিল যে আমি গান বাজনা করবো। ওনার নিজের খুব ইচ্ছে ছিল গান করার, কিন্তু উনি পারেননি। তারপরে স্কুলে যেরকম পড়াশোনা করার সময়ও আমি যে স্কুল থেকে পাস আউট করেছি আর.এ. তো ওখানেও ফেস্ট হতো আমাদের প্রচুর। সো ওইখানে আমার যে টিচার্সরা ছিল, আমার স্কুলের যে টিচার্সরা ছিল, দে ওয়ার এক্সট্রিমলি সাপোর্টিভ, খুব সাপোর্ট করেছে আমাকে। তো সেইখান থেকে আমার গান গাওয়া শুরু হয়। এবং ক্লাস 11-এ যখন স্কুলেরই এক অনুষ্ঠানে আমার একজন মিউজিক ডিরেক্টরের সাথে আলাপ হয়, অ্যান্ড ওইখান থেকে আমার প্রফেশনালি গান গাওয়া শুরু হয়। সো আই হ্যাভ বিন সিঙ্গিং প্রফেশনালি ফর শোজ সিন্স আই ওয়াজ ইন ক্লাস 11, 17 বছর বয়স। আর তারপরে আস্তে আস্তে মানে আমি অ্যাকচুয়ালি ভাবিনি যে আই রিয়েলি ডিডন্ট প্ল্যান ফর দিস। আমি আরেকটা জবও আছে আমার, তো আমি আইটিতেও আছি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো আমার কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করার ইচ্ছে ছিল এবং সেটাও আমি বজায় রাখতে পেরেছি। বাট গানের যে ব্যাপারটা না, ওটা খুব আচমকাই হয়ে গেছে। আমি যখন মাস্টার্স করছি, ফার্স্ট ইয়ার অফ মাই মাস্টার্স, তখন প্রসেনদার সাথে আমার আলাপ ছিল, প্রসেনদা এবং তিমিটার সাথে আলাপ ছিল। সেইখান থেকে প্রসেনদা আমাকে একটা স্ক্র্যাচ গাইতে ডাকে। সো that song I was not supposed to sing. I was only আমাকে শুধু স্ক্র্যাচ গাওয়ার জন্য শুধু মিক্সের জন্য ডাকা হয়েছিল। এবং সেটা তারপরে রাজ চক্রবর্তী ভালো লাগে, অরিন্দর ভালো লাগে। So they decided to keep the song, that is Sajna. So that's how it happened. আমি যে এটাকে অ্যাজ এ ক্যারিয়ার নেব বা এটাকে পার্সিউ করবো, এটা আমার একদমই কোনো প্ল্যান ছিল না। And but by God's grace, and I'm really thankful to all the people যে এটা আমার কাছে আজকে এতটা আমি এগোতে পেরেছি। সো বেসিক্যালি আইটি যে কথা হলো, সফটওয়্যার ইঞ্জিনিয়ার এন্ড অল, আমি নিজেও একজন আইটি প্রফেশনাল এক্স, তো এখন ফুল টাইম এই পডকাস্ট এন্ড এভরিথিং আমার ক্যারিয়ার। সো এবার আইটি লাইফ আর তুমি সিঙ্গিং লাইফ, কনসার্টস এন্ড শো, কিভাবে ব্যালেন্স আউট করো? কারণ আইটি ইজ ভেরি হেক্টিক লাইফ, আই নো, লাইক 9 to 7, 9 to 8। সো এখন আপাতত অ্যাকচুয়ালি কি হয় না, যে আমি তো কোডিং এ আছি, তো আমার ওইটা খুব ভালো লাগে। মানে আই এম ভেরি প্যাশনেট অ্যাবাউট কোডিং অ্যাজ ওয়েল। তাই আমার কাছে ওইটা না খুব বেশি ট্যাক্সিং মনে হয়। তো আমার কাছে এই যে 9টা থেকে 7টা আমাকে যে বসে থাকতে হচ্ছে বা কিছু করতে হচ্ছে, সেটা আমার কাছে মানে আমার ভালোই লাগে, আমার খারাপ লাগে না। কাজটা আমার ভালো লাগে। তো আমার মনে হয় যখন when you like the work you're doing, it does not feel like work, whether it is coding or whether it is music. তো এবার সাজনা, তোমার বললে জার্নিটা কিভাবে হলো তোমার কাছে, এভরিথিং। তো তোমার ফার্স্ট রিঅ্যাকশন কি ছিল যখন গানটা রিলিজ হলো, মানুষ সবাই এটাকে এত ভালোবাসলেন, ইট বিকেম লাইক ওভারনাইট পপুলার সং? সো কিরকম তোমার ফিল হয়েছে নিজে? আমি না এত ছোট ছিলাম তখন যে আমি বুঝিনি, টু বি ভেরি অনেস্ট। আমি তখনও কলেজে, তখন আমার হচ্ছে যে আমি মাস্টার্সে কত মানে নম্বর পাচ্ছি, কোন পেপারে কত স্কোর, কি আমার সিজিপিএ হবে, এরপরে চাকরি পাবো, মানে আমি তখনও মানে দ্য গ্র্যাভিটি অফ দ্য সিচুয়েশন, যে এটা যে কত মানে এই ম্যাগনিটিউড অফ দিস, আমি সত্যি বলতে আমি বুঝতে পারিনি। বাট আফটার দ্য সং রিলিজড, আর আমি দেখছি যে লোকেরা এত শুনছে এবং এটা এত জনপ্রিয় হচ্ছে, তখন আই রিয়েলাইজড কি আই এম সো ব্লেসড যে মানে এটা যে হয়েছে। এবং আই এম রিয়েলি গ্রেটফুল, আমি চিরজীবন গ্রেটফুল, তো কৃতজ্ঞ থাকবো হচ্ছে প্রসেনদা, অরিন্দম, রাজদা, এদের কাছে আমি চিরজীবনই কৃতজ্ঞ। তুমি স্টার্টিং এ এত বড় একটা হাই বেঞ্চমার্ক সেট করে দিয়েছো নিজের জন্য,
এখন সেটাকে তোমার মানে মেনটেন করতে কিরকম এফোর্ট দিতে লাগে? এটা একটা খুব আই থিঙ্ক একটা আর্টিস্টের লাইফ, এনি আর্টিস্টের লাইফ ইজ আ স্ট্রাগল, ইটস আ কনস্ট্যান্ট স্ট্রাগল, বিকজ একটা মানে ইটস ভেরি ইজি টু বি আউট অফ দ্য লাইমলাইট, টু ফল আউট অফ দ্য লাইমলাইট। তো আমার মনে হয় প্রত্যেকে আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছি, এটা আমাদের প্রত্যেকের একটা ডেইলি স্ট্রাগল, যে কিভাবে ভালো কন্টেন্ট, ভালো মিউজিক বানানো যাতে লোকেদের কাছে পৌঁছয় এবং লোকেরা যাতে আমাদের গান শোনে, বা যারা অভিনয় করছে টু ক্রিয়েট গুড কন্টেন্ট। বেসিক্যালি এটা আমার মনে হয় প্রত্যেকটা আর্টিস্টেরই একটা স্ট্রাগল, সেটা আমারও আছে। তো তোমার একটা ব্যান্ড আছে, সেটা উড়ান ব্যান্ডের নেই, এটা উড়ান আমার আগে আমি যখন শুরু করেছিলাম হ্যাঁ। তখন উড়ান ছিল। এখন আমার ব্যান্ড হচ্ছে রশ্মিতা এন্ড দ্য গ্রুভ মাফিয়া। আমরা একটা শো করি, মানে আমার মেনলি আমার ফেভারিট শো। ওই ব্যান্ডে ওই ব্যান্ড থেকে ইভেন্টে যান কি কমফোর্টেবল শেয়ার করো? না, সেরকম কিছু না, মানে উড়ান মেনলি আমি করেছিলাম হচ্ছে ইট ওয়াজ আ ফোক কাইন্ড অফ সেটআপ, যেখানে ফোক সংস বা নানা রকমের আমরা কভার্স গাইতাম। বাট এইটা যে আমার যে এখনের যে সেটআপটা আছে সেটা হচ্ছে সোলি মানে আমার সিনেমার গান আর কিছু হয়তো যে রবীন্দ্রসঙ্গীত যেগুলো আমি রিলিজ করেছি আমরা ওইগুলো। Okay, so as compared to your first band, এখন ব্যান্ড, তুমি কোনটাতে বেশি কমফোর্টেবল ফিল করো নিজেকে? মানে সবাই নিজে চাইবে নিজের গান গাইতে, তাই না? তো অবভিয়াসলি আমি এখন এই ব্যান্ডে বেশি কমফোর্টেবল। সো এবার আউট অফ দ্য বক্স একটা কোশ্চেন, তুমি এত রোমান্টিক সংস, তুমি ফিমেল লিড ভয়েস আর্টিস্ট ছিলে গানে, প্লেব্যাক সিঙ্গার, তো তোমার লাইফে রোম্যান্স কিরকম চলছে? আমার লাইফের রোম্যান্স আপাতত কিছু নেই। আমার এখন একটাই রোম্যান্স, সেটা যে খুব ক্লিশে আনসার, এটা যে আমার একটাই রোম্যান্স, সেটা হচ্ছে মিউজিক। তো এবার আরেকটা কোশ্চেন হচ্ছে তোমার জন্য, সেটা হলো যে তুমি এই আইটি, আমি আইটি দিয়ে ফিরে আছি, এই আইটি বলে কোডিং করতে এত ভালোবাসি, এরপর তোমার কনসার্ট করতে এত ভালো লাগে, এবার ধরো তুমি সারাদিন কোডিং করবে, ঠিক আছে, এবার কোডিং জানি এত ইজি জব না, কোডিং অনেক মাথা খাটাতে লাগে, এবার কোডিং এর পরে তোমার ধরো রাতের বেলা একটা কনসার্ট আছে বা কোনো একটা গিগ আছে, কোথাও যেতে লাগবে, তুমি ওই টাইমটাতে ধরো একটা খুব শর্ট স্প্যান অফ পিরিয়ড আছে তোমার কাছে, এটা বলে তুমি সুইচটা কিভাবে করো, যে ফ্রম এ হার্ডকোর কোডার টু এ ভেরি গুড প্লেব্যাক সিঙ্গার, এই সুইচটা কিভাবে হয় তোমার? মানে তোমার কি এটা কোনো লাইক কোনো প্রিপারেশন বা সামথিং এরকম কিছু আছে নাকি পুরোটাই মেন্টালি? পুরোটাই আমার মনে হয় যারা আমাদের ইন্ডাস্ট্রিতেও তুমি যদি দেখো তাহলে সৌলতা দি কিন্তু she is also a professor as well as singer. Yes. তো পুরোটাই ওই কনটেক্সট সুইচিং যেটা তুমি বলছো, যে সেটা কিন্তু আমার মনে হয় more of whether you are able to compartmentalize yourself. তো একটা জিনিস হচ্ছে যখন আমি কোডিং করছি তখন আমি গানের ব্যাপারে ভাবি না, এবং আমি যখন এই কোনো সেটআপে আমি কোনো শুট করছি বা কোনো গান করছি তখন কিন্তু আমি অফিসটাকে একদম মানে মাথায় রাখি না, কারণ ওই 2 ঘন্টা বা 3 ঘন্টা আমি কমপ্লিটলি আই এম আ পারফর্মার ফর দ্য মিউজিক। এরকম কোন সময় আছে তোমার শোয়ের টাইমে তোমার অফিস থেকে কল আসছে, এই টাইম দে নিড ইউ, লাইক খুব বড় একটা ইস্যু হয়েছে, ইউ নিড টু সলভ ইট, এরকম কোনো সিচুয়েশন ফেস করতে হয়েছে? সিচুয়েশন ফেস এরকম করতে হয়নি, বাট আই থিংক আইটিতে অলসো পিপল আর ভেরি আন্ডারস্ট্যান্ডিং, সো ইফ আই সে যে আই উইল বি আনঅ্যাভেলেবল ফর অ্যানাদার আওয়ার or another couple of hours, they understand. এখন অব্দি তোমার কনসার্টের সব থেকে মেমোরেবল কি ইনসিডেন্ট হচ্ছে এখন অব্দি তোমার যতগুলো কনসার্ট হয়েছে? কনসার্টে আমার মনে হয় ফার্স্ট টাইম যখন সাজনা বেরিয়েছিল, আর আমি বুঝতে পারিনি যে এটা এতটা পপুলার হয়েছে। ফার্স্ট টাইম যখন অডিয়েন্স সাজনা গাইছে আমার সাথে, ওই এক্সপিরিয়েন্সটা আমি জীবনে ভুলব না। যে আমি গাইছি এবং অডিয়েন্স আমার সাথে গাইছে, to listen to a crowd of say 1000 people যারা আপনার গান গাইছে, it's one of the একদম। আর এমন কোন ইনসিডেন্ট যেটা তুমি মনে করো যে
বা তোমার লাইফে এরকম একটা কোনো টাইম পয়েন্ট বা ইনসিডেন্ট ঘটে যেটা তোমার হচ্ছে যে সিঙ্গিংটা আমি হয়তো মানে সাইডে রেখে আমি আইটির দিকে পুরোটা ফোকাস করি বা আমি সিঙ্গিংটাকে পুরোটা ফোকাস করি আইটি কে সাইডে রেখে? না, আপাতত আমার সৌভাগ্য যে এরকম একটা হার্ড ডিসিশন আমাকে এখন অব্দি নিতে হয়নি। কিন্তু আশা করি যদি কখনো এই ডিসিশনটা আমাকে নিতে হয় যে আই হ্যাভ টু চুজ বিটুইন টু প্রফেশনস, তাহলে আমি গানটাকে চুজ করব। তো তোমাকে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো আমাদের ফ্যান্সদের জন্য যে সাজনা দুটো লাইন বলি শোনাতে পারো? Sure, জোনাকি সঞ্চনাকি হয়ে চলে নিভে বলে যায়, দাঁড়াতে কেন মন খারাপ লিখে পাঠিয়েছে তোমায়, বলে বৃষ্টি ভিজে হলো খুঁড়ে ঝোড়ো হাওয়াকে, আর আজ রাতে রাস্তাঘাটে হেসে যাওয়াতে সাজনা লাগে না अब रखिया तोरी बिन साजना काटे ना अब रखिया तोरी बिन। থ্যাংক ইউ। আশা করি আমার ফ্যান্সরা প্লাস যারা পডকাস্ট দেখছে ওরা এই গানটা শুনে আবার নতুন করে ভেবে পড়বে। পুজো আছে, পুজোর আগে তুমি এত সুন্দর করে একটা গান শোনালে, সেটার জন্য খুব থ্যাংক ইউ তোমাকে। এবার মুভিং টু আর নেক্সট কোয়েশ্চেন। এবার তুমি যে একদম গান পারো, ঠিক আছে, যে গান মানে হোয়াট ইজ সিঙ্গিং অর হোয়াট ইজ ভোকাল কর্ডস এনিথিং কিছু জানো না, তুমি ওদের দিয়ে কি সাজেশন বা কি গাইডেন্স দিতে চাও? মানে ওয়ার্ড ফ্রম ওয়্যার টু স্টার্ট। ফার্স্টলি তো আমার আমার মনে হয় না এই এই স্টেটমেন্টটা কারেক্ট দ্যাট কেউ গান পারে না। কারণ মিউজিক এমন একটা জিনিস না যেটা আমার মনে হয় জীবনের সাথে এমনভাবে জড়িত। If you're living, you have to love music, right? মানে I've so seldom I've met someone যে গান ভালোবাসে, এবং গান আমাদের এখানে থাকে। তো অবশ্যই রেয়াজ করা, কোনো ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ড, কোনো ইস্টার্ন ক্লাসিক্যাল, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল, এনি ফর্ম অফ আর্ট, এনি ক্লাসিক্যাল যে ফর্ম অফ ট্রেনিং গুলো হয়, ওগুলো নিলে কি হয় ওই আর্ট ফর্মটা একটু ভালোভাবে শেখা যায়। কিন্তু তাছাড়াও আমি বলছি যে মেইন গানের হচ্ছে ইমোশনস। সো দেয়ার ইজ নাথিং কল্ড আ ব্যাড সিঙ্গার। কেউ গান পারে না এটা হতেই পারে না। সবাই সবার মতো গানকে ভালোবাসে, এবং সেটাকে যদি অ্যাজ এ ক্যারিয়ার পারসিউ করতে হয় তাহলে যে কোনো ক্লাসিক্যাল ট্রেনিং নেওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা লাইন আছে, মানে একটা প্রভাব আছে, মিউজিক ক্যান বি ফাউন্ড এনিওয়্যার ইন এনিথিং অর ইন এনি কাইন্ড অফ ইনস্ট্রুমেন্ট অর সাউন্ড। তো সেটাকে তুমি কতটা জাস্টিফাই অ্যান্সার একটা দিতে পারবে সেটার জন্য? মানে গান তো সবকিছুর মধ্যে আছে, মানে নেচারেও কিন্তু দ্য ফার্স্ট স্টার্ট অফ মিউজিক ইজ আই থিঙ্ক নেচার, পাখিদের ডাক। তো অ্যাজ আই সেড যে এটা এমন ভাবে আমাদের ইমপ্লিসিটলি পুরো লাইফের সাথে জড়িয়ে আছে যে একটা গানটাকে লাইফের থেকে সেগ্রিগেট করাটা ইজ ভেরি ডিফিকাল্ট। তো এনি ইমোশন, যে কোনো ইমোশন, খুশির সময়ও নাচের গান ভালো লাগে, দুঃখের সময়ও কান্নার গান ভালো লাগে। তো সবকিছুতে গান আছে, সবকিছুতে। আমি একটা জিনিস বলতে পারবো না যেটাতে গান নেই। তো তোমার সাজনা পরে আস্তে আস্তে পারবো না আমি ছাড়তে, তোকে আরো অনেক বেলা শেষে তোমার একটা খুব নোটিস সং আছে দুর্গাপুজো নিয়ে, সেটা আমরা পরে শুনবো। তো এবার এই জার্নিটা বলো, কিরকম তোমার জার্নিটা এখন অব্দি? হাউ ডু এক্সপ্লেইন দিস জার্নি? That I have been very very fortunate, যে আমি এরকম নানা রকম প্রজেক্টের সাথে মানে অ্যাসোসিয়েটেড হওয়ার আমার সৌভাগ্য হয়েছে। সৌমিত্র চ্যাটার্জির সাথে মানে ওই একই সিনেমায় গান থাকা, এটা একটা বিরাট বড় প্রাপ্য আমার কাছে। এবং আর সেকেন্ডলি হচ্ছে যে আমার গান বা আমার কাজ যে লোকেদের কাছে জনপ্রিয় হচ্ছে, আমার গান যে লোকেরা শুনছে, এটা আমি ভিউয়ার্সদের কাছে খুব খুব আভারী। আমার নেক্সট কোশ্চেন হচ্ছে, এবার তোমাকে যদি আমি চট করে বলি মিমিক্রি ভালো করতে পারো, বা তোমায় চট করে বললাম একটা উপলব্ধ গান একটা শিল্পদার গান, হ্যাঁ গান গাইতে পারবো। একটা উপলব্ধ একটা শিল্পদার। শিবুদার গান বলতে হচ্ছে আমরা
আমার সুস্মিতাদের প্রথমতে আমি যখন শো করি একটা গান আমরা কভার করি অবভিয়াসলি ক্যারেক্টার্সের গান সেটা সেই যে হলুদ পাখি বসে যাবো গাছের ডালে করতো ডাকা ডাকি আমার শৈশবের সকালে একদিন কেমনে জানি না কোন সময় ফিরে না সে ফিরে না পাখি। আর উপলদার সাথে আমার ডুয়েট আছে একটা, তাই দেখতে পারেন। সেটা হচ্ছে বেলা শেষের একটা গান, দুর্গাপূজার যে গানটা, গানটার নাম ঠাকুর, অমিতদার সুর এবং লেখা। ঢাকের কাঠে জমজমাতি পুজোর পার্টি স্টার, ফুলগুলো যে নাচতো নচে নতুন হেয়ার কাট, এলাম টুকেতে যায় সুখে থাকবো 12 মাস। ঠাকুর জানান ইউনিয়ন ফ্যামিলি ফার্স্ট ক্লাস ব্যাপারটা ফ্যামিলি রোশনাই ব্যাপারটা পাশে নেশা নাই থাম্বা নাই পাড়াই চল চল বলা মাথায় একটা বছর যেও না ফিরে তোমাকে জানাই স্ট্রেট তোমাকে জানাই ও ঠাকুর যেও না বিসর্জন ও ঠাকুর যেও না বিসর্জন হাসি মুখ থাকুক প্রিয়জন ও ঠাকুর যেও না বিসর্জন ও ঠাকুর যেও না বিসর্জন ও ঠাকুর যেও না বিসর্জন হাসি মুখ থাকুক প্রিয়জন ও ঠাকুর যেও না বিসর্জন। খুব সুন্দর। তো আর কি দুর্গাপূজা তো এই গানটা দিয়ে আমাদের পডকাস্ট হয়ে গেল, গানটি শুরু। দুর্গাপূজার জন্য গান একটা সুন্দর দিয়ে দিলে আমাদেরকে। তো এবার তোমাকে একটা কোশ্চেন করা যায়, তুমি যখন উপলদার ওদের সাথে পারফর্ম করো, ওখানে কিছু মেমোরেবল ইনসিডেন্ট বা সামথিং লাইক দ্যাট যেটা তোমার সবসময় মনে থাকবে ওদের সাথে পারফর্ম করার সময়, বা সাম আননোন ভিডিও যেটা অডিয়েন্স জানে না এখন? আসলে শিবুদা, উপলদা, অমিতদা এরা সবাই না ভীষণ মজার মানুষ, মানে এরা দে আর সো হাই অন লাইফ সবসময়, মানে এটা কিন্তু একটা ইন্সপিরেশন টু আস যে দে ডোন্ট গেট বগ ডাউন উইথ লাইফ। তো যখনই whenever they are around হাহাহিহি কিছু না কিছু লেগেই থাকে। আর বিটিএস বলতে উপলদা, শতদা, আমরা তিনজন মিলে একটা গানাবহুমান বলে একটা কনসার্ট করতাম বহু বছর আগে। আমরা 4 বছর পর পর কনসার্টটা করেছি। তো সেখানে আমরা নানা রকম গান, অরিজিনালস কিছু নিজেদের গান, কিছু কাভার আমরা গাইতাম। তো এবারে সেটা তখন আমি প্লেব্যাক তখন আমার হয়নি, মানে আমি তখন খুবই নতুন, এবং আমার মনে আছে যে উপলদা, সো উই কল দ্যাম উপলদা স্কুল অফ থট, ভীষণ ডিসিপ্লিন। যারা যারা উপলদার সাথে কথা মানে কাজ করেছে তারা জানতো খুব ডিসিপ্লিন, খুব পাংচুয়াল, রিহার্সালে বিশ্বাস করে, মানে হার্ড ওয়ার্কিং। তো এবারে যেই দিন কনসার্টটা করেছে, আর কনসার্টের আমরা বুক করে রেখেছি প্রায় 6 মাস কি 8 মাস আগে থেকে ডেটটা কলেজ। আর কলেজের যেরকম পরীক্ষা তো 1 মাস আগে ডেটস বেরোতো, যেরকম হতো আমাদের। এবারে আমার ক্লাস করেছে অ্যাজ ইউজুয়াল আমার একটা মাস্টার্সের পরীক্ষার সাথে। এবারে ন্যাচারালি কি হয়েছে, 6টা থেকে আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার কথা জিবিলা সহকারে, আমি আইএম থেকে। তো তার মানে আমি ওই সময় 4টে থেকে 6টা ছিল আমার, সরি 3টে থেকে 5টা ছিল আমার পেপার। আমি কোনো মতে 1.5 ঘন্টার মধ্যে পেপার দিয়ে, মানে হাফ এন আওয়ার আগে আমি বেরিয়ে এসেছি। হাফ এন আওয়ার আগে বেরিয়ে এসে তাও তো সল্টলেক থেকে জিডিপিলা সদর এসে মেকআপ করতে আমার 5 মিনিট দেরি হয়েছে। আমাকে বলতে বলে তুই আজকে গাইবি। যে অনুষ্ঠানের জন্য আমরা 8 মাস ধরে রিহার্সাল করেছি, প্রায় গোটা 40 রিহার্সাল করেছি, বলতে বলে তুই গাইবি। এত এত লেগে গেছে, হি ইজ সো পাংচুয়াল। এটা আমার কাছে একটা বিরাট বড় লেসন। ও বলা হয়েছিল যে আমরা গাইছি আজকে আমাদের নিজেদের জন্য, আমরা গাইছি আজকে অডিয়েন্সের জন্য, এবং তোর কোনো অধিকার নেই তুই অডিয়েন্সকে দেখে তুই ওদেরকে বসিয়ে রাখ, যে তুই ওদের সময় নষ্ট করবি। এটা একটা বড় বড় লেসন ছিল। এবং তারপর থেকে আমি উপলদার সাথে যেন আমি কোনো সত্যিই মানে লেটে ঢুকি না। তো ফাইনালি ঠান্ডা কি হলো? ঠান্ডা হলে না, উপলদা খুবই ভালোবাসে। তো ঠান্ডা কত
কতক্ষণই বা রাত করে থাকবে। এখন তোমরা কনসার্ট করতে করতে তোমাদের তো আশা করি এরকম একটা সিঙ্ক হয়ে গেছে, ধরো কেউ কোনো একটা হতেই পারে কনসার্টে, কেউ একটা লাইন স্কিপ করে গেছে বা কেউ একটা পুরো ফেস উপর নিচ হয়ে গেছে, বরাবর মানে কোনো না কোনো গানের লিরিক গান লিখবে। তো তখন সেটাকে কিভাবে ব্যবহার করা হয়? কিভাবে কাপেরা তাড়াবে মানে আমরাই জানি, মানে তখন খুব মোমেন্টারি একটা, এগুলো খুব সিক্রেট, এগুলো বলা যাবে না কারণ হয়তো অডিয়েন্স ধরে নেবেন। তখন ম্যাক্সিমাম যেটা আমরা করি হচ্ছে যে লাইন গুলো না আপনার মানে অডিয়েন্সকে দিয়ে গাওয়ানো, যে আপনারা গাইবেন আমাদের সাথে, তখন আমি বলবো হ্যাঁ আমি মনে মনে ভাবছি লিরিক খুলে গেছি, তো তারপরে অডিয়েন্সই গিয়ে দেয় গানটা। এটা একটা খুব নাইস টেকনিক টু অ্যাভয়েড। ইয়েস। তো এবার তোমার আপকামিং প্রজেক্টস কি সেটা কি জানতে পারি? আমার একটা নভেম্বর বা ডিসেম্বরে একটা ছবি গান রিলিজ করার কথা, কিন্তু অ্যাকচুয়ালি পোস্ট কোভিড কি হয়েছে না যে সব রিলিজ গুলো এরকম ঘেটে গেছে। তো अगेन আমি খুবই এক্সপেক্টেড যে আমরা নভেম্বর বা ডিসেম্বরে এটা রিলিজ করতে পারবো। অনেক দাদারই একটা কাজ, কিন্তু এর পিরিয়ডে আমি কিছু বলতে পারবো না। আর তোমার নেক্সট কনসার্ট বা কি অডিয়েন্সের জন্য কোথায় কবে তোমার কনসার্ট আছে? আমাদের মহালয়ার দিন আছে, মানি স্কোয়ারে আছে একটা, আমাদের বিকেল 5টা থেকে 7টা। আর ইয়েতে আছে সেদিনই আছে ইএমসি মেট্রোপলিটন ক্লাবেও আছে, সেখানে ইটস অ্যান ইন্টারন্যাশনাল ট্যাটু ফেস্টিভ্যাল, সেখানে বসতে টিকিটস লিংক পাওয়া যাচ্ছে, মানে যদি আপনারা দেখতে চান তাহলে নিশ্চয়ই আসবেন। আর পুজো ষষ্ঠী থেকে দশমী কি প্ল্যান? পুজোতে কিছু কিছু দিন শো আছে, আর বাকি দিন হচ্ছে আমার বোন আসছে আমার বোন থেকে হায়দ্রাবাদে, সো শি ইজ কামিং, আর আমার বন্ধুরা আসছে, তো ওই বাড়িতেই আড্ডা। এখন যখন তোমার একটা নেম আছে, ফেম আছে, তো এবার তো আগের পুজো দেখাটা ছোটবেলা যেমন ঘুরতে ঘুরতে পুজো দেখতে, সেটাই এখন তোমার কাছে কিছুটা ডিফিকাল্ট হয়ে উঠেছে? নেম ফেমের ব্যাপার না, একটা হচ্ছে বয়স হয়ে গেছে। আগে খুব একটু থাকতো সারা রাত জেগে ঠাকুর দেখার, এখন ওই আশেপাশে কয়েক ঠাকুর এখন তাও আমি চেষ্টা করি ঘুরে ঘুরে দেখার, কিন্তু আমার মনে হচ্ছে যে বয়সের সাথে সাথে কি হয় না যে আমরা একটা সার্টেন কমফর্টের মধ্যে ঢুকে যাই, একটা এসি, একটু যদি গরম লাগে, একটু যদি ঘাম হয়, একটা ভালো লাগে, তো ওই কমফর্ট জোনটার মধ্যে ঢুকে গেছি বলে এখন ওই ঠাকুর দেখাটা রাত জেগে একটু ডিফিকাল্ট। ফাইনালি তোমাকে লাস্ট একটা কোশ্চেন করবো, সেটা হচ্ছে তুমি সবাইকে কি মেসেজ দিতে চাও, যে কিভাবে ওরা ধরো চলছে গানের, কেউ গান কেরিয়ার নিয়ে চলছে বা একটা ডাউনফল হলো ওদের বা সামথিং, ওরা বুঝে পারছে না যে কিভাবে ওরা সিঙ্গিংটাকে প্রফেশন নেবে, বা ওরা নর্মাল গান গায় বাট ওটাকে প্রফেশনালি কিভাবে কেরিয়ার কিভাবে এটা বানাবে, লাইক ইন্সপিরেশনাল মেসেজ টু অল অডিয়েন্স। অডিয়েন্সের কাছে যারা গান বাজনা করতে চাও, আমি কেউই নই কিছু বলার, মানে সত্যি বলতে আমি নিজেও তো এখনো স্ট্রাগল করছি, আমরা উই আর অল স্ট্রাগলিং, কিন্তু বিলিভ ইন ইয়োরসেলফ, মানে বিলিভ ইন ইয়োরসেলফ, বিলিভ ইন ইয়োর আর্ট, এবং একটা জিনিস হচ্ছে যে কারো নকল না করে নিজের একটা আইডেন্টিটি তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ একটু অন্যরকম ভয়েসই কিন্তু অডিয়েন্সের কাছে বেশি ইয়ে হয়, অ্যাকসেপ্টেড হয়, এবং ইমোশন দিয়ে গাওয়া, মানে টু ফিল হোয়াট ইউ আর সিঙ্গিং, এটা একটা বড় জায়গা। আর অডিয়েন্সকে বলবো, যারা যারা আপনারা দর্শক যারা আপনারা শোনেন আমাদের গান, প্লিজ লিসেন টু নিউ সংস, মোর ইন্ডিজিনিয়াস সংস। ফিল্ম, আমি যদিও আমি প্লেব্যাক সিঙ্গার, কিন্তু তাও আমি বলবো যে আজকে film music is not the only music. ইন্ডিপেন্ডেন্টলি প্রচুর কাজ হচ্ছে, এবং বাংলাদেশের আমরা দেখছি নতুন 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 শিল্পীরা উঠে আসছে এবং ওদের গান শুনছে লোকেরা। তো আমি এটাই আবেদন করবো সবাইকে যে ফিল্ম মিউজিক ছাড়াও আর একটা বড় জগৎ আছে গানের, সেটা শুনুন এবং দেখুন, শেয়ার করুন, লাইক করুন, তাহলে কি হবে, তাহলে আমাদের অ্যাজ আর্টিস্ট অলসো আমরা আরো ইন্সপিরেশন পাবো, আরো নতুন কন্টেন্ট। থ্যাংক ইউ। আর নিজেকে আমি একটা কোশ্চেন লাস্ট একটা ভেরি লাস্ট বলেছিলাম তোকে, বাট এটা রিয়েলি দ্য লাস্ট কোশ্চেন, যে এখন রবীন্দ্রসঙ্গীত অনেকে ওয়েস্টার্নাইজ ওয়েতে
ভার্সন রিলিজ করছে, এবার সেটা নিয়ে একটা ডিবেট চলে যে রবীন্দ্রনাথ সংস তুমি এটাকে ওয়েস্টার্নাইজ করতে গেলে বেশি মডার্ন হয়ে যাচ্ছে, তুমি পুরোনো রবীন্দ্রনাথ সঙ্গের সেই ফিল্ডটা নিয়ে, তো সেটা নিয়ে কি আর তোমার মতামতটা কি সেটা নিয়ে? লাস্ট ইয়ার কবে রিলিজ হচ্ছিল আমারই গাওয়া একটা রবীন্দ্রসঙ্গীত মাঝে মাঝে তখন দেখা যায় এসবিএফ থেকে লঞ্চ হয়েছিল এবং সেটা খুবই জনপ্রিয় হয়েছে। তো আমার মনে হয় যে as long as there are people who will listen to your version, আমি যে ভার্সনটা পেয়েছি, আমি অবভিয়াসলি আমি গানের আমি কথা বা সুর আমি চেঞ্জ করি অবভিয়াসলি, কিন্তু গানটা ওই যে হারমোনিয়াম বা ওটা দিয়েই হবে, তবলা দিয়েই শুরু হবে। কারণ আমার মনে হয় রবীন্দ্রসঙ্গীত উনি এমনই একজন কি বলবো জিনিয়াস, কারণ উনি যে কম্পোজিশন গুলো করে গেছেন সেটা কিন্তু আমি বলছি যে অ্যাক্ট ফর গিটারের সাথে মানে গিটার বাজিয়ে শুনলে ওটা এত ভালো লাগে, কারণ ই ওয়াজ রিয়েলি দূরদর্শী। তো এমন না যে ওটা খুব মানে অদ্ভুত লাগে আমার কাছে মনে হয় না, কিন্তু এবারে যারা প্রথাগত যেভাবে রবীন্দ্রসঙ্গীত গাওয়া আছে তাদেরও যেরকম গানটা অ্যাভেলেবল অল ডিজিটাল প্ল্যাটফর্মস অ্যাভেলেবল, ইউটিউব, স্পটিফাই, আর যারা নতুন ভাবে গাইছে সেটাও অ্যাভেলেবল। এবারে এটা ডিপেন্ড করছে অডিয়েন্সের উপরে যে ওনারা কোনটা অ্যাকসেপ্ট করছে। ওনাদের যদি মনে হয় যে এটা ওনারা শুনবেন না, let them listen to the way old মানে the so-called traditional যেভাবে ওরা শুনতে চায়। কিন্তু আজকে there are a lot of young people also যারা এইভাবে পছন্দ করছে রবীন্দ্রসঙ্গীত শোনাটা, এবং আমার মনে হয় আর্টটাকে বাঁচিয়ে রাখার is more important. Somewhere আজকাল নতুন মডার্ন মিউজিক বা ওয়েস্টার্ন বলো একটু বিটস মিউজিক একটু বিটস সেটা মোর নাইসার ওয়ে টু কানেক্ট উইথ দ্য লাইক ইয়াঙ্গার অডিয়েন্স। হ্যাঁ, এবং এটার সাথে যদি তারা রবীন্দ্রসঙ্গীত শোনে একটা ক্ষতি তাই না? আজকে যদি এই গানগুলো অডিয়েন্সের কাছে ইয়াঙ্গার অডিয়েন্সের কাছে পৌঁছয়, আমার মনে হয় না এটাতে কোনো ক্ষতি আছে। যাদের এটা পছন্দ again যাদের পছন্দ নয় এটা তারা নয় শুনুক, they can not listen basically. এটা it's a very personal opinion. very personal opinion. ওকে, সো লাস্ট এবার শুক্রবার দিনের তরফ থেকে তোমাদের একটা ছোট গিফট আছে, প্লিজ কাইন্ডলি অ্যাকসেপ্ট ইট দ্য গিফট। পুজোর একটা ভালো গিফট পাবে আশা করছি, কেউ স্বাধীনতা আছে অবশ্যই দেখি। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম। আর থ্যাংক ইউ আমাকে এখানে ইনভাইট করার জন্য। শুক্রবারের আড্ডা, আই রিয়েলি লাইক দ্য নিয়ন সাইন, ইটস ভেরি নাইস। আর খুব ভালো লেগেছে এখানে এসে এই পুরো টিমটার সাথে কাজ করে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ।